যারা আজকের এই শোকসভায় মিলিত হয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন করে জানিয়ে ধন্যবাদ জানিয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি তর্পণ করার প্রশ্নে কিছু কথা এখানে উত্থাপন করতে চাই। আপনারা শোক প্রস্তাব শুনেছেন এবং আমরা যারা কমিউনিস্ট, যারা বামপন্থী আন্দোলন সংগ্রামের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে সমাজ পরিবর্তনের লড়াই সংগ্রামে কাঁধে কাঁধ মেলাই, আমাদের স্মরণ সভায় মিলিত হওয়া তাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করার লক্ষ্যে নয়। গঙ্গাজল ছেটাও, ফুল বেলপাতা দিয়ে পুজো করো, ঠিক তার জন্য নয়। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা যারা সমাজ বদলের স্বপ্ন দেখি এবং তদনুযায়ী আমাদের জীবনের শ্রেষ্ঠ শ্রম ও সময় ব্যয় করতে চাই, তারা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করব। তিনি এই ধরাতলে এসে কি কাজ করে গেছেন যে তাকে আমরা স্মরণ করব, কি উদাহরণ তৈরি করেছেন যা আমাদের অনুকরণীয় হয়ে আছে, অনুকরণ করতে হবে। এই দৃষ্টিভঙ্গিতে শিক্ষা গ্রহণ করার লক্ষ্যে ভবিষ্যতে পথ চলতে যাতে সাহায্য করতে পারে, তার জন্য আমরা এই ধরনের স্মরণ সভায় মিলিত হই। এ কথা তো সত্য, বুদ্ধদেব ভট্টাচার্য আর 5টা পরিবারের মতোই একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন। এক্ষেত্রে একটু ব্যতিক্রমী প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকু ছিলেন, অর্থাৎ বৃহত্তর পরিবারের একসঙ্গে থাকার মতো কলকাতায় জায়গা নেই, তাই ভাগ হয়ে থাকতে হতো। আর তিনি কম বয়সে যক্ষা রোগের ব্যাপারটা, ক্ষয় রোগের ব্যাপারটা জানতে পেরেছেন, কারণ কাউকে যেতে দেওয়া হতো না, আলাদা ঘরে রাখা ছিল। তখন তো সব সেভাবে চিকিৎসার সুযোগটা বৃদ্ধি হয়নি, আর ওষুধও বেরোয়নি। ঠিক যখন ওষুধ বেরোলো, অদ্ভুত ব্যাপার, সে ওষুধ নিয়ে একজন চলে আসলেন লন্ডন থেকে, সুকান্তকে বাঁচাতে হবে। সব একদম প্যাক করে ওষুধ নিয়ে এসছেন। কিন্তু তখন সুকান্ত ভট্টাচার্য যাদবপুর টিবি হসপিটালে, সেখানে তিনি শেষ অবস্থায় আছেন। তখন আর পুশ করা যাবে না, ইঞ্জেকশন বেরিয়েছে, ইঞ্জেকশন পুশ করা যাবে না। এখন এসবও কম বয়সে বুদ্ধদেব ভট্টাচার্য জানতে পেরেছেন, শুনতে পেরেছেন। স্বাভাবিকভাবে সেটা তার ব্যক্তি জীবনের উপর খানিকটা প্রভাব ফেলেছিল। দ্বিতীয় বিষয় ছিল তার জ্যাঠামশাই রাখাল ভট্টাচার্য, তিনি সাংবাদিক ছিলেন। তখনকার সময়ে স্টেটসম্যান পত্রিকার তিনি খেলার সংবাদ করতেন, দেশ বিদেশের সংবাদ করতেন। এবং সেখানে রামধন স্ট্রিটে সেই বাড়িতে অনেকদিন একসঙ্গে তাদের পরিবারের সঙ্গে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তাই তার ওখানকার পাড়ায় স্কুলে পড়া, সেখান থেকে প্রেসিডেন্সি কলেজ, সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়তেই ভারতের কমিউনিস্ট পার্টি, তখন মার্ক্সবাদী হয়ে গেছে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীতে অন্তর্ভুক্ত হওয়া।
এখন এই যে পথ পরিক্রমা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের, তার মধ্যে চড়াই উতরাই ছিল, কিন্তু কোনো খাত ছিল না তার চলার পথে। তিনি মার্ক্সবাদ লেনিনবাদের আদর্শকে সমাজ বদলের আদর্শ হিসেবেতেই বিশ্বাস করতেন, তদনুযায়ী কাজ করতেন। আমি ছোট্ট করে একটা কথা বলতে পারি যে কমিউনিস্ট পার্টি সব সময়ের জন্য না করলে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য একজন সাহিত্যিক, প্রতিষ্ঠিত প্রথিতযশা সাহিত্যিক হিসেবেই পরিগণিত হতেন। আমি খুব সান্নিধ্যে থেকে দেখে এটা উপলব্ধি করেছি। এটা ছোট্ট উদাহরণ দেই। হি ওয়াজ এ ভেরি প্রফিটিক রিডার, ভোরেশাস রিডার। বই চট করে বই পড়ে ফেলতে পারত। একবার আত্মগোপনেতে আমি আর বুদ্ধ একই বাড়িতে একটা ঘরে আছি, অদ্ভুতভাবে আমার হাতেও আছে, আমি নিয়েও গেছি 18 বুমের লুই বোনাপার্টি, বুদ্ধদেব ভট্টাচার্য সেটি নিয়ে গেছেন, কাকতালীয়। বইটা আমার বেশ আগে বুদ্ধদেব ভট্টাচার্য পড়া হয়ে গেল। অর্থাৎ ভোরেশাস রিডার তাদেরই তো বলা হয় চট করে, কেন তোমার পড়া হয়ে গেল, আমার এখনো কিছু পাতা বাকি আছে। এবং আমি এরকম একাধিক ঘটনায় লক্ষ্য করে দেখেছি, চট করে বইটা পড়ে ফেলে বইয়ের বিষয়বস্তু নোটও করতে পারত, চট করে বইটা পড়ে ফেলে। এখন আপনাদের প্রস্তাবে উল্লেখ করা আছে যে 2 কক্ষের সরকারি ভবন সেখানে থাকতেন, 8x10, 8x10-এর 2 ঘর, একদম লো ইনকাম গ্রুপের জন্য। ওটা মিডল ইনকাম গ্রুপ নয়, লো ইনকাম গ্রুপের জন্য সেখানে থাকতেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেখানেই থাকতেন। অর্থাৎ এখনকার সময়, বিশেষ করে 21 শতাব্দীর বর্তমান পর্বে লোভ লালসা যেভাবে বেড়েছে, এমনকি আন্দোলন সংগ্রামের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষের মধ্যেও তাকে অনেক সময় বিচ্যুত করার চেষ্টা করে, যা অতীতে কখনো সম্ভবপর ছিল না। সেখানে দাঁড়িয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার লক্ষ্যে স্থির ছিলেন। এবং ধরুন তিনি কত বড় প্রশাসক ছিলেন বা কত বড় সাহিত্যিক ছিলেন, তার তুলনা করার জন্য তো এখানে আমরা কেউ দাঁড়াইনি, আর আপনারা শুনবার জন্য আসেননি। আমি এই প্রশ্নে যে কথা উল্লেখ করতে চাইছি, যে কাজ করতে যে এখানে শুনলেন যুব ফেডারেশনের 68 সালে রাজ্যের সম্পাদক হয়েছিলেন, এবং যুবদের স্বপ্নে আলোড়িত করার ক্ষেত্রে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পারদর্শিতা একটু ভিন্ন প্রকৃতির ছিল, পারদর্শিতা ভালোই ছিল। এবং ধরুন আমি অনেক বিষয় না বলে একটা কথা উল্লেখ করতে পারি, একটা বিষয়, সিঙ্গুরে অটোমোবাইল শিল্প, তা নিয়ে যাই বিতর্ক থাক না কেন, অটোমোবাইল শিল্প, যে কোনো দেশের অটোমোবাইল শিল্প কখনো একা সে থাকতে পারে না। অটোমোবাইল শিল্পকে, গাড়ি শিল্পকে, অনুসারী শিল্পকে টেনে আনতেই হবে, তাহলে গাড়ি শিল্প কখনো দাঁড়ায় না। আমার নিজের সুযোগ হয়েছে আমেরিকার ডেট্রয়েটে গাড়ি শিল্পের এলাকা দেখা, পা ব্যথা হয়ে যায়। সেখানে এক গাদা অনুসারী শিল্প আছে, যাকে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি বলা হয়। আর সিঙ্গুরে সেখানে অটোমোবাইল শিল্প গড়ে উঠছিল, তাকে কেন্দ্র করেই অনুসারী শিল্প গড়ে উঠতে পারত। আমি বেশি ব্যাখ্যা দেব না। তৎকালীন সময়ে সেখানে সিঙ্গুরের বিধায়ক ছিলেন মাস্টারমশাই
রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি 2011 সালে মন্ত্রিসভার সদস্যও ছিলেন, স্কুল শিক্ষামন্ত্রী ছিলেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর তার প্রতি তিনি শোক জ্ঞাপন করতে যেয়ে বলেছেন, যখন উনি এখানে আসতেন এখানে গাড়ি শিল্প করার জন্য, তখন আপত্তি করেছি, আন্দোলন করেছি বিরুদ্ধে, এবং মনে হয়েছে ঠিক কাজ করছেন না, ভুল করছেন। কিন্তু তিনি যে কথাগুলো বলেছিলেন যে গাড়ি শিল্প একটা শিল্প না, অনেক শিল্পের টেনে আনার একটা যন্ত্র, তখন বুঝিনি। রবীন্দ্রনাথবাবু বলছেন তখন বুঝিনি, এখন বুঝতে পারছি আমাদের এখানে শিল্প আসছে না কেন, এখন বুঝতে পারছি। উনি ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম। এটা বলছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা এবং একসময় মন্ত্রিসভার সদস্য, এমএলএ সিঙ্গুরের। এখন ঠিক এই রকম এই যুব সমাজের মধ্যে স্বপ্ন দেখানোর প্রশ্নে, তাদের অবস্থা পরিবর্তন ঘটানোর লক্ষ্যে পথ চলতে যে সব কিছু হবে না, যদি রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন না হয়, যদি সমাজ ব্যবস্থার পরিবর্তন না হয়, সব কিছু হবে না, কিন্তু কিছু তো হতে পারে। সেই কিছু করতে চেয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। তাতে কারো বিতর্ক থাকতে পারে, কিন্তু সেই কিছু করতে পারলেন না। আরেকটি উদাহরণ, শালবনীতে ইস্পাত শিল্প, কোনো সমস্যা ছিল না। সেখানে সমস্ত জমির দাতারা এসে জমি দিয়েছেন, চুক্তি করেছেন একজন করে পরিবারের লোককে চাকরি দিতে হবে, আর ক্ষতিপূরণের টাকাটা তারা পাবেন। যেদিন সেটার উদ্বোধনী কাজ হবে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, একটু হলেই আরেকটু হলে পর তিনি বাঁচতেন না, গাড়ির টাইমিংটা মেনটেন করতে পারেনি। অন্যদিক থেকে যে তারগুলো সব ছড়ানো ছিল মাটির নিচে, নিচ দিয়ে নিয়ে গেছে। তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেস এবং মাওবাদীদের মধ্যে যে চুক্তি এবং বোঝাপড়ার ভিত্তিতে জঙ্গলমহলে কার্যকলাপ পরিচালিত হয়েছে, ওটা আগে থেকে সেট করা ছিল দেখে 3টে তার ইঁদুরে কেটে দিয়েছিল, বড় বড় গেছো ইঁদুর কেটে দিয়েছিল, গাছের শেকড়ের সামনে দিয়ে নিয়ে গেছে যে বোঝা না যায়। এখন সে শিল্পও হলো না, অর্থাৎ ইস্পাত শিল্পও হলো না। বুদ্ধদেব ভট্টাচার্য মনে প্রাণে চেয়েছিলেন, চেষ্টাও করেছিলেন। এখন অন্য প্রসঙ্গ বাদ দিয়ে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি জগতে বুদ্ধদেব ভট্টাচার্য তার শুধু আধুনিকতার ছাপ নয়, আধুনিকতা যা আছে তা থাকবে, যা পরিত্যাগ করার পরিত্যাগ করতে হবে, কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতির অঙ্গনে যেন সুস্থ মনোভাব গড়ে তোলার লক্ষ্যে পথ চলা যায়, সেই দিকে লক্ষ্য দিয়েই চলতে হবে। এই ছিল সাধারণভাবে চিন্তা, ধ্যান এবং ধারণা। আমি নিজে একটা ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত আছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কীভাবে ডিল করলেন। 1996 সালে ক্যালকাটা বুক সেলার্স অ্যাসোসিয়েশন তা নিয়ে গেছিলাম। আমি তো আয় করি না, 3 বন্ধু নিয়ে গেছিলাম যারা আয় করে, আমাকে 3টে বই কিনে দিতে হবে। এক মাস্টারমশাইকে পেয়ে গেলাম, 4টে বই আমি কিনেছিলাম। প্রথম বই মেলা 76 সালে, ওই কলকাতায় যারা যাতায়াত করেন তারা জানেন, একাডেমি অফ ফাইন আর্টসের সামনে দিয়ে দেওয়ালটা টেনে নিয়ে যে একেবারে রানুছায়া মঞ্চ পর্যন্ত, সেখানে বই র্যাক করে করা হয়েছিল। 77 সালে বুক গিল্ড একটা বই ময়দানে বই মেলা করলো। 77 সালে বামফ্রন্ট সরকার
21শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে, তখন হস্তক্ষেপ করতে পারেনি বুদ্ধদেব ভট্টাচার্য। আমার সঙ্গে কথা হয়েছিল যে দুটো বইমেলা হবে কেন, একটা বইমেলা করা যায় না? দেখি তো বুক সেলার্স অ্যাসোসিয়েশন, তাদের সঙ্গে আমার একটু যোগাযোগ ছিল। আমি বললাম আপনারা কথাবার্তা বলুন না, প্রস্তাব দিন, আপনারা সবাই একসঙ্গে করবেন। কিন্তু বুক গিল্ড খুব শক্তিশালী, তারা যদি না হয় হবে না, তাদের মধ্যেও দেখা গেল। এবং আমি বললাম অন্য কাজকর্ম ফেলে দিয়ে এই দুটো জিনিস একটু করতেই হবে, 2-3 দিন সময় লাগবে। ঠিক 2 দিন পরে বুদ্ধদেব বলল যে ওরা কথাবার্তা বলে জানাবে বলেছে। এবং তারপর থেকে 1978 থেকে বড় আকারে বইমেলা শুরু হয়ে গেল এবং সেটা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রূপান্তরিত হলো। ঠিক এরকম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, এখানে কে আসেননি? মানে আমাদের দেশের এবং বিদেশের আন্তর্জাতিক ফিল্ম জগতে যারা প্রতিষ্ঠিত তারা কে কলকাতায় আসেনি? সবাইকে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন জীবিত যারা, তাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে। তারপরে কবিতা উৎসব, নাট্য উৎসব। একবার তো নাট্য উৎসব 1 মাসে হচ্ছে না, 1 মাস 10 দিন ধরে হয়েছিল। যত হল আছে, শুধু কলকাতা না, জেলায় জেলায়, এবং যত রবীন্দ্র ভবন আছে, সব জেলায় রবীন্দ্র ভবন একটা করে আছে, কোনো কোনো জেলায় 2টো আছে, সব জায়গাতেই শুরু হয়ে গেল নাট্যমেলা। একবারে জ্যাম, সমস্ত, অনেকে টিকিট পায় না। এই সব আয়োজনের করার ক্ষেত্রে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এটা জোর করে বলতে হবে না, সবাই এটা জানেন, এরকম বিষয় আর কি। এখন এই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য একজন নীতিনিষ্ঠ কমিউনিস্ট ছিলেন, যেটা গৌরচন্দ্রিকায় বলেছিলাম। নীতিনিষ্ঠ কমিউনিস্টদের কার্যকলাপ থেকে শিক্ষা গ্রহণ করার জন্যই আমরা স্মরণসভায় মিলিত হই। কারণ আদর্শ মার্ক্সবাদ লেনিনবাদের মূল দর্শন, আদর্শ অনুযায়ী জীবনযাপন, আদর্শ অনুযায়ী কার্যকলাপ পরিচালনা করার ক্ষেত্রে যারা ছাপ রাখতে পারেন, তাদের লক্ষ্য করে পথ চলার জন্য ভবিষ্যতের আন্দোলন সংগ্রামে নতুন যুবক যুবতীদের টেনে আনার জন্য প্রয়োজন হয় আদর্শনিষ্ঠ, যারা নীতিনিষ্ঠ, সেই সব কমিউনিস্টদের কাছ থেকে, জীবন থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তবের মাটিতে কার্যকরী করা। আমি আপনাদের আজকে একটা কথা বলতে পারি, খুব কঠিন অবস্থার মধ্যে আপনারা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার আয়োজন করেছেন। কারণ আপনাদের বেশ কিছু জেলায় এখনও জলের মধ্যে মানুষ আছেন, যেভাবেতে জলবন্দী হয়েছেন, যেভাবে বন্যা হয়েছে। রিপোর্টে দেখলাম 32 জন তারা নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকের খোঁজ নেই। সামগ্রিকভাবে শুনতে পাচ্ছি, কাগজ পড়ে জানতে পারছি, সব দুর্গত মানুষকে সমানভাবে বিচার করা হচ্ছে না। যে দুর্গত মানুষ, তারা বর্তমানে যে শাসক দল তাদের নীতির সঙ্গে সহমত পোষণ করেন না, তাদের নাকি এখনও ওই যে সমস্ত দ্রব্য সামগ্রী সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, কারণ এক পোশাকে আছেন, এরকমও আছে, সেটা হচ্ছে। এটা কিন্তু আমি আমার বিচারে বলতে পারি ব্যতিক্রমী। 1978 সালে পশ্চিমবঙ্গে ব্যাপক বন্যা হয়েছিল এবং সেই বন্যা 11টা জেলা জলমগ্ন ছিল। সেখানে কখনোই
তখন তো সরকার বামফ্রন্টের ছিল। সরকার বামফ্রন্ট করে না, তাদেরকে কোনো দ্রব্য সামগ্রী দেয়নি, তাদের পোশাক পরিচ্ছদ দেয়নি, তাদের খাদ্য সামগ্রী দেয়নি, একটা উদাহরণ নেই। তাই আমি বলবো যে আপনারা কঠিন সময়ের মধ্য দিয়ে চলছেন। এই কঠিন সময়ের মধ্যে পথ চলতে যে নিশ্চয়ই এই ব্যাপারে তো ন্যায্য দাবির লড়াই করতে হবে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা আমি বলতে পারি যে আমাদের সব জায়গাতেই এরকম মানুষ আছে, সেই মানুষদেরই আমাদের স্মরণ করা উচিত, যারা সত্যিকারের সেই দিক থেকে স্মরণ করার মতো নয়। তাদের বারে বারে বলা উচিত যে বিচ্যুত হও না, বিচ্যুত হও না, বিচ্যুত হও না। তাহলেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার যে যথার্থতা, সার্থকতা, সেটা নির্ভর করবে। এই কথা বলে আপনাদের পুনরায় সংগ্রামী অভিবাদন জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, লাল সালাম।